সত্য ঘটনা অবলম্বনে জীবনের গল্প। আমার নাম ইসরাত জাহান সাথী, সবাই সাথী নামে ডাকে। 2009 সালে পারিবারিকভাবেই আমার বিয়ে হয়। তখন আমি অনার্সে ভর্তি হয়েছি মাত্র। বিয়ের পরে ভালোই ছিল সব। শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসতো আমাকে। আমার বর ছিল হাই স্কুলের ইংলিশ টিচার। আমাদের বাড়ি আর শ্বশুরবাড়ির দূরত্ব ছিল 10 কিলোর মতো। আমাদের বাড়ি বাপের বাড়ি থেকে আমার হাজবেন্ডের স্কুল কাছেই ছিল, তাই বেশিরভাগ টাইম আমি আমাদের বাড়িতেই থাকতাম। আর বর স্কুল টিউশনি করে রাত 10টার দিকে আমাদের বাড়িতে আসতো। ও ইংলিশে খুব ভালো শিক্ষক ছিল। আমাদের বাড়ি একদম গ্রামে, এখানে ওর থেকে আর ভালো কোনো শিক্ষক ছিল না। বেশিরভাগ টাইমও স্কুলেই থাকতো। সব ঠিকঠাক ছিল। 2 বছর খুব ভালোই সংসার কাটলো। 2011-তে আমি প্রেগনেন্ট হই। শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই খুব খুশি। আমার হাজবেন্ডও খুব খুশি হন। 4 মাসে আমার প্রচুর ব্লাড যেতে শুরু করলো। ডক্টরের কাছে গেলাম, সে বেড রেস্ট দিল। চলে এলাম বাপের বাড়ি একেবারের জন্য। বেবি হওয়ার পরেই যাব এই প্ল্যান করেই চলে গেলাম। আমাদের বাড়িতে আমি, আমার মা, ছোট ভাই। আর ছোট ভাই ক্লাস 10-এ পড়তো তখন। আর বড় ভাবি, এই নিয়ে আমাদের সংসার। আমার বাবা নাই। ছোট ভাই হওয়ার 3 বছর পরেই বাবা মারা যায়। সেই থেকে বড় ভাই আর মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেন। বড় ভাইয়া নৌবাহিনীতে জব পায়। সেই থেকে আমার মায়ের কষ্ট ঘোচালো। মা বয়স্ক ছিল, তাই ভাবি বাড়িতেই থাকতো। ভাবি খুবই মিশুক ছিল, যে কোনো মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারতো। আমি বেড রেস্টে যাওয়ার পরে স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়া নিষেধ ছিল। একেবারেই কাছে যাওয়া যাবে না। বর এই নিয়ে প্রথম একটা ঝামেলা করেছে, বাট তারপর লক্ষ্য করলাম সে ভালোই আছে। পাশে শুয়ে থাকলেও আমার দিকে তাকাচ্ছে না, আমার গায়ে হাতও লাগাচ্ছে না। এমন আমি ভাবলাম হয়তো ডক্টর নিষেধ করেছে, তাই দূরে দূরে থাকছে। বাট এই ব্যাপার না। দিন যত যাচ্ছে বরের অবহেলা ততই বাড়ছে। আগে রাতে বাসায় আসতো, আর এখন আসরের আজানের পরই বাসায় আসে। আর আমার ভাবির সাথে খুব একটা অন্যরকম সম্পর্ক। আগেও ভালো সম্পর্ক ছিল, যেহেতু ভাবি অনেক মিশুক ছিল তাই। বাট এখনকার রিলেশনটা চোখে পড়ার মতো। সন্দেহ করিনি কখনো, কারণ ভাবি অনেক ভালো মনের মানুষ ছিল এবং এতদিনে তার কোনো খারাপ কিছু চোখে পড়েনি। একদিন ভোর রাতে ঘুম ভেঙে যায়, উঠে দেখি বর পাশে নেই। আমিও ধীরে ধীরে উঠলাম। উঠে দেখি সিঁড়ির উপর বসে বসে ফোন টিপছে। বলল ঘুম আসছিল না, তাই উঠে আসলাম। একদিন ওর গেঞ্জি খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। পরে ভাবি এনে দিল তার রুম থেকে। আমিও ভাবলাম হয়তো ভাবি কাপড় আনার সময় সব একসাথে এনেছে, তাই তার রুমেই ছিল। তারপর স্কুল থেকে বিভিন্ন সময় কিছু প্রয়োজন হলে ভাবির নাম্বারে কল দিত। ভাবি এসে আমাকে বলতো আরেকদিন ভাবির নাম্বারে কল দিচ্ছে আমি সামনে, তাই ভাবি আমাকে ফোনটা দিল। আমি কথা বলতেছি আর ভাবি উঠে অন্য রুমে চলে গেল। কি যেন মনে করে হঠাৎ ভাবির ফোনে ইনবক্সে গেলাম। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ইনবক্সে দেখি বরের মেসেজ। একটা মেসেজ এমন ছিল, কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেয়ার? এখন না পারছি তোমাকে বুকে নিতে, না পারছি ঘুমাতে। এই মেসেজ দেখে আমি মাটির নিচে ঢুকে যাব নাকি পানিতে ঝাঁপ দিব বুঝতে পারছি না। হাত পা থর থর করে কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল মিনিটের মধ্যে আমি পাথর হয়ে গেছি। ভাবছি এটা কিভাবে সম্ভব। আবার মেসেজটা পড়ছি, বারবার নাম্বারটা মিলাচ্ছি, বাট একই জিনিস চোখের সামনে। কিন্তু সত্যিটা আমি মেনে নিতে পারছি না। এটা কোনোভাবেই যে মেনে নেওয়া যায় না। প্রেশার বেড়ে গেল, শ্বাসকষ্ট শুরু হলো। মা চিৎকার দিয়ে বলছে আমার মেয়েটা কেমন জানি করছে, তোমরা কে কোথায় আছো, সবাই এসো। মায়ের প্রতিটি কথা কানে যাচ্ছে, কিছু যে বলবো সেই শক্তি নেই আমার। ভাবি আশেপাশের সবাই আসলো। কিছুক্ষণ পরে কথা বলতে পারলাম। বড় শুনে তাড়াতাড়ি বাসায় আসলো। ততক্ষণে আমি কাউকে কিছু বললাম না, শুধু চোখের পানি পড়ছে আর হাত পা কাঁপছে। ভাই অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, একা ইনকাম করে, আর বিয়েতেও অনেক খরচ হয়েছে। এরপর এমন কিছু শুনলে ভাই, আমার মা, সবাই মরে যাবে। আমি খুব আদরের, এই ব্যাপারগুলো কেউ মেনে নিতে পারবে না। রাতে বর বলল, কি ব্যাপার, হঠাৎ করে কি হলো তোমার? সকালেও তো সব ঠিক ছিল।
আমি কথা না বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি। আমার মাথায় হাত দিচ্ছে, তখন আরো বেশি ঘৃণা হচ্ছিল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। রাত 2 থেকে 3টা হবে, তখন দেখি বর পাশে নেই। আমি উঠে টর্চ নিয়ে বাইরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার সাউন্ড আসছে। কাছে গেলাম, শব্দ নেই, হয়তো ফোনে কথা বলছিল। বাট আমাকে দেখে ফোন কেটে দিয়েছে। সেদিনের মতো সব গেল। আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না। কত বোকা ছিলাম! নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরে ফেলবে, মানুষ খারাপ ভাববে, ছেলে মানুষের হয়তো এমন কিছু করার অধিকার আছে, তাই করেছে, সব ঠিক হয়ে যাবে। দিন যত যায় তাদের লীলা খেলা ততই সবার নজরে আসছে। বাট কেউ তেমনভাবে মুখ ফুটে বলছে না। এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে, তো মা বলছে আমার ছোট ভাই তাকে নিয়ে আসবে। বাট ভাবি কিছুতেই মানছেন না, তিনি একাই যাবেন। আর আমাদের গ্রামের নিয়ম, বউয়েরা বাপের বাড়ি একা যায় না, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কেউ নিয়ে যায়। বরাবর ছোট ভাই নিয়ে যেত, বাট ওকে নিল না সাথে। এদিকে সারাদিন বোরের কোনো খোঁজ নেই। ফোন দিলাম, বলে মিটিং আছে, রাত হবে, বাসায় যেতে। আমার মন মানছে না। ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথেই আছেন তিনি। ছোট ভাইকে স্কুলে পাঠালাম সন্ধ্যের একটু আগে, যেহেতু স্কুল আমাদের বাড়ির কাছেই। ভাই এসে বলল, আপু আজ নাকি দুলাভাই স্কুলে যায়নি, ছুটি নিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রেগনেন্সির টাইমে এত পেইন আর নিতে পারছিলাম না। দিন দিন প্রেশার বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ভাবলাম আজ একটু ধরা দিতেই হবে। তারা হয়তো ভাবছেন তাদের লীলা খেলা কেউ জানে না। রাত 9টা, কারো কোনো খবর নেই। বাড়ির পাশের এক প্রতিবেশী আমাদের দূর সম্পর্কের দুলাভাই হয়। তিনি বাড়িতে এসে বলছে, আমার মায়ের কাছে কাকিমা সাথীর জামাইকে নিয়ে কি তোমার ছেলের বউ শহরে গেল নাকি? আমার মা বয়স্ক, গ্রামের সহজ সরল মানুষ। সে বলে, না না, তুমি যেন কাকে দেখেছো, বৌমা একা একাই বাড়িতে গেছে। আমার আর বোঝার বাকি রইল না। আমার ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে, দিদি। ও আমাকে দিদি বলে ডাকে ছোট থেকেই। একটা কথা বলবো? আমি বললাম, বল। বললে বকা দিবে না তো? আমি বললাম, কিছুই করব না, তুই বল। ভাই বলল, দুলাভাই আর ভাবি যেন কেমন কেমন করে, আমার ভাল লাগে না। দুলাভাই শুধু ভাবির দিকে তাকিয়ে থাকে। আরো অনেক কিছু কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তার মানে আমার ভাইটাও বুঝতে পেরেছে তাদের আচার আচরণ। ওর চোখ থেকে পানি পড়ছে আর বলছে, দিদি তুমি কষ্ট পেলে? খুব কান্না আসে আমার। তুমি এখন আর ভালোবাসো না আমাকে। তুমি সারাদিন আমার সাথে কথাও বলো না, আমার পড়া ধরো না। এইগুলা আবার ভালো লাগে না। বাবা মারা যাওয়ার পর আমি আমার ছোট ভাইয়ের সব থেকে প্রিয় ছিলাম। ওকে খাইয়ে দেওয়া, পরিয়ে দেওয়া সব আমিই করেছি। অথচ এখন এই মানসিক প্রেসারে ওর সাথে কথা বলা পর্যন্ত আমি অফ করেছি। নিজের কাছে তখন নিজেকে খারাপ লাগলো। কার জন্য আমি আমার আপনজনদের কষ্ট দিচ্ছি? ভাইকে বুঝালাম আমি অসুস্থ, তাই এমন করছি, আবার সব ঠিক হয়ে যাবে। আর দুলাভাই ভাবিকে নিয়ে এমন বলতে নেই। তাদের সম্পর্ক ইয়ার্কি মস্কারি করার, তাই তারা এমনভাবে কথা বলে তাকায়, আর কিছুই না। রাত 1টায় তিনি বাসায় আসলেন। দেখেই মনে হয় চুরি করে এসেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে। মা উঠে ভাত দিল, ভাতও খেলেন না। তিনি নাকি খেয়ে আসছেন কোনো স্টুডেন্টের বাসা থেকে। আমিও খাটের উপর বসে আছি। আমাকে বারবার লাইট অফ করে ঘুমানোর জন্য বলছে, বাট আমি আজ ঘুমাবো না। তাকে কিছু বলবো তাই সুযোগ খুঁজছি। তার একটা গুণ ছিল, এই পর্যন্ত যাই করেছে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। হয়তো আমি করিনি, তাই সেও করেনি। আমি তার ফোনটা হাতে নিলাম আর বললাম, কোন স্টুডেন্টের বাসায় খাইয়েছ? তাকে কল দাও তো। আপনি করে বললাম, অনেক সিনিয়র ছিল তাই। আমার কথা শুনেই যেন তার মাথা ঘুরে গেল। বলছে, এত রাতে ফোন দেওয়া ঠিক হবে না, সকালে দিও। সে হয়তো ভেবেছে আমি ঠান্ডা মানুষ, এইসব নিয়ে আর কথা বলবো না। আমি আর কথা না বলে শুয়ে পড়লাম। কাঁদছি শুয়ে শুয়ে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল। তিনি বললেন, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? শরীর খারাপ কিনা বারবার জিজ্ঞেস করছে।
আমি প্রচণ্ড পরিমাণে কাঁদছি আর বলছি, আমার ভাইদের মান সম্মান আপনি খাবেন না। আমার কিছু হলে আমার ভাইয়েরা শেষ হয়ে যাবে। সে তো অবাক, বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলো, খুলে বলো আমাকে। তখন বললাম, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনার মনে যদি কিছু থেকে থাকে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করুন। আল্লাহ এটা সহ্য করবে না। এতিমের উপর অত্যাচার আল্লাহ মেনে নিবে না। আপনার পায়ে পড়ি, আপনি আমার পরিবারের শান্তি কেড়ে নিবেন না। এভাবে কাঁদছি আর বলেই যাচ্ছি। কি বলবো, কিভাবে সব বলবো, তখনও বুঝে উঠতে পারিনি। পরের দিন সকালে শাশুড়ি ভাসুরের ছেলেমেয়েরা আমাকে দেখতে আসলো, অনেক কিছু নিয়ে আসলো। তারা সবাই আমাকে খুব ভালোবাসতো, বড় খুবই ভালো ব্যবহার করছে। বিকেলে সবাই বসে আছি, এর মাঝে ভাবি বারবার ওর ফোনে কল দিচ্ছে। আমি হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে রেখে দিলাম। ভাবি ভাইয়া ভাইয়া করেই যাচ্ছে। অনেকক্ষণ পরে আমি হ্যালো বললাম, উনি কেটে দিল। বর আর সেদিন বাইরেও যায়নি, আর কথাও হয়তো বলেনি। ভাবি রাত 9টার দিকে আবারও কল দিল, উনি রিসিভ করলো না। আমি শাশুড়িকে বললাম, আপনার সাথে আমি বাড়িতে চলে যাব, ওইখানেই ডেলিভারি করাবো। শাশুড়ি তো খুশি, কিন্তু আমার মা তো কিছুতেই যেতে দিবে না। এই অবস্থায় বর হয়তো বুঝতে পেরেছে, আমি তার কুকীর্তি বুঝতে পেরেছি, তাই সে সেদিন রাত থেকেই স্বাভাবিক আচরণ করছে, বাহিরে থাকেও না। সকাল সকাল বাসায় চলে আসে, আমাকেও অনেক কেয়ার করে। হয়তো আমি তাকে বুঝতে সক্ষম হয়েছিলাম। আমিও ভেবেছিলাম সবার মান সম্মান ঠিক রেখে এর একটা ফয়সলা হোক। ঠিক তাই হয়েছে, এটাই ভেবেছি। 10 দিনের মধ্যে ভালোই কাটলো। এর মাঝে ভাবি আমার ফোনে কল দিতে বলছে ছোট ভাইকে পাঠানোর জন্য। খুব রাগী কণ্ঠে কথা বলছে। আমিও বললাম, একা যখন যেতে পারছেন একাই আসেন, আবার ওর কেন যেতে হবে? উমা, সকাল হতে না হতে উনি হাজির। রাগি রাগি মুঠে আমার বরের দিকে তাকাচ্ছে। বুঝতে পারলাম এতদিন হয়তো কথা বলিনি, তাই রাগ দেখাচ্ছে। বর ভাবিকে পাত্তা দিচ্ছে না, এবার এখন আর চোখাচোখি করছে না। স্কুল থেকে এসেই আমার রুমে ঢুকছে আর বের হয় না। এদিকে ভাবি তো জ্বলে পুড়ে একাকার। একদিন বিকেলে আমরা শুয়ে আছি, ভাবিও আসলো। এসে বলছে, সাথী কিছু ভালো লাগছে না, হয়তো বেশি দিন বাঁচবো না। আমি শুনে হেসে দিলাম, বললাম, আপনার শরীরে কিছু হয়নি, আপনার মনে রোগ হয়েছে। ভাইয়াকে আসতে বলেন। উমা, উনি বলে তোমার ভাইয়া কি সব অসুখ সারাতে পারবে? আমি যেন কিছু বুঝেও না বুঝে আছি। বর ওনার কথাই শুনছে না, তিনি এক মনে ফোন টিপেই যাচ্ছে। এইভাবে বেশ কিছুদিন ভালোই চলতে লাগলো। আমি প্রতি মাসে ডক্টর চেক আপ যেতাম, আমার ছোট ভাই নিয়ে যেত। আর শহরে হসপিটালের কাছে আমার ছোট ননদের বাড়ি, তাই ওই ছোট আপু সাথে থেকে ডক্টর দেখিয়ে দিত। আমাদের বাড়ি একদম গ্রামে, শহরে যেতে প্রায় 3 ঘন্টার মতো লাগতো। সেদিন ডক্টরের অনেকগুলো ওটি ছিল, সবগুলো সিরিয়াস রোগী। আমাকে দেখতে দেখতে রাত 9টা বেজে যায়, তাই ননদ বলল, আজ আমার বাসায় থেকে যাও, কাল বাড়িতে যাবে। আর এত রাতে গাড়িও পাবে না। আমার মন সায় দিচ্ছিল না, কেন জানি ছটফট করতেছিল বাড়িতে যাওয়ার জন্যে, কিন্তু কোনো উপায় তো নেই। তাই থেকেই গেলাম। সারা রাত এক ফোঁটাও ঘুম হলো না। ভোর রাতে বড় ভাইয়া কল দিচ্ছে। ফোনে রিং শুনেই কেমন যেন কলিজার পানি শুকিয়ে গেল। কেন জানি মনে হচ্ছে বিপদের সংকেত। ভাইয়া খুব নরম নরম কথা বলছে। বলল, তুই সকাল সকাল বাসায় যা, আমিও আজ বাড়িতে যেতে পারি। আমি বারবার বললাম, ভাইয়া বাড়িতে সমস্যা কোনো? আমাকে বলেন তাহলে। ভাইয়া আর কিছুই বলল না। আমি অসুস্থ, হয়তো কিছু ধরা দেয়নি। আমরা ছোট 2 ভাই বোন ছিলাম, বড় ভাইয়ের একটা অংশ। নিজে হাজার কষ্ট করেও আমাদের কখনো কষ্টে রাখেনি। বরকে কল দিলাম, সে রিসিভ করেই বলছে, তুমি আমাদের বাড়িতে নামো, এখন থেকে আমরা আমাদের বাড়িতেই থাকবো। আমার বুঝতে কিছু বাকি রইল না যে বাড়িতে কোনো অঘটন ঘটছে। সকাল সকালই চলে আসলাম। বর স্কুলে, বাড়ির সব কিছুই স্বাভাবিক। ভাই পরের দিন বাড়িতে আসলো। ভাবির সাথে কথা বলছে না, মন ভালো নেই, মন মোরা হয়েই আছে। আমি বারবার জানতে চাইলাম, কিছুই বলে না। পরে পাশের বাড়ির সেই দুলাভাই এসে ভাইকে ডেকে নিয়ে গেল।
পাশের বাড়ি বলতে আমাদের বাড়ি আর দুলাভাইদের বাড়ির মাঝখানে একটা পুকুর। রাতে ভাই আর ভাবি তুমুল ঝগড়া, কেউ কারোর সাথে থাকবে না ইত্যাদি ইত্যাদি। মা ভাইকে চড় মারলো, বকাবকি করে থামালো। ভাবি তো চিল্লা পাল্লা করে এলাকার মানুষ একাকার করে ফেলেছে। আমি এর মাঝে কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না কি কাহিনী। মা ওই দুলাভাইয়ের কাছে কি জানতে চাইছে, কি হয়েছে, কি বলছো তুমি, আমার ছেলে কেন এমন করে? দুলাভাইয়ের কথা শুনে তো আমি শকড। সে নাকি পরশু রাতে ভাবিকে আমার বরকে হাতে নাতে ধরেছে পুকুর ঘাট থেকে। বাঁধানো ছিল সেখানে, সবাই বসতো আর রাতে ওইখানে বসেই বর কথা বলতো। পরে নাকি ভাবি ওই দুলাভাইয়ের পায়ে ধরেছে কাউকে না বলার জন্যে। দুলাভাই তখনই আমার ভাইকে সব ফোন করে বলে। এগুলো শুনে আমি চুপচাপ বসে পড়ি। সবাই আমাকে দেখছে, আমাকে নিয়ে ভয় পাচ্ছে আমার যদি কিছু হয়। কিন্তু এই কুকর্ম তো সবার আগে আমার চোখেই পড়ে। গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো, খুব নরম ছিল আর খুব মিশুক ছিল। দুলাভাইয়ের বউ ওই আপুর বেবি হওয়ার আগে আমি ওনার সব কাজ করে দিতাম। সেই থেকে ওনারা আমাকে বোনের মতোই দেখত। দুলাভাই আরও বলে, সেদিন শহরের একটা হোটেলে আবাসিক থেকে বের হতে দেখেছে ওদের দুইজনকে। সবাই সব কিছু জানার পরে সিদ্ধান্ত হলো ভাবির পরিবার আর আমার শ্বশুর বাড়ির পরিবার সবাই একই জায়গায় বসবে। সবাইকে ডাকা হলো, সবাই বসলো। তাতে সিদ্ধান্ত হলো আমি যতদিন বাপের বাড়িতে থাকবো ততদিন ভাবি তার বাপের বাড়িতে থাকবে। ভাবিকে তার মা বাবা নিয়ে গেল এবং আমার কাছে ক্ষমা চাইল। আরেকটা কথা, ভাইয়া সবার সামনে বারবার বলছিল সে ভাবিকে ডিভোর্স দিবে, যত টাকা কাবিন ছিল তাই দিয়ে। কিন্তু তার মা বাবা হাতে পায়ে ধরে আরেকটা সুযোগ চাচ্ছিল। বড় আমার কাছে অনেক কান্নাকাটি করে, পায়ে ধরে ক্ষমা চাইল। জীবনে আর কোনো দিন এমন হবে না। আগের মতো সব কিছু ঠিক হলেও মন থেকে কোনো কিছুই মেনে নিতে পারছিলাম না। তারপরেও কিছু করার ছিল না, যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আরও বাবা নেই। আমাদের পজিশনের মেয়েদের অনেক কিছু মেনে নিয়ে বেঁচে থাকতে হয়। আমাদের পরিবার থেকে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে শেখানো হয় ছেলেরা অনেক কিছু করতে পারে, তারা ইচ্ছা করলেই বউ বাচ্চা রেখে অন্য মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে। আর এই সব কিছু মেনে নিয়ে আমাদের মতো পরিবারের মেয়েদের সংসার নামক জেলখানায় বন্দি হয়ে থাকতে হয়। হ্যাঁ, এটাই নিয়ম। আমিও তার ব্যতিক্রম নই, তাই আমাকেও তার সব কিছু মেনে নিয়ে সংসার করতে হয়েছিল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার প্রেগনেন্সি টাইম 9 মাসে পা দিল। হঠাৎ একদিন প্রচুর হাত পা ফুলে গেল আর আমি খুব মোটা হয়ে গেছিলাম। 23 থেকে 25 কেজি ওয়েট বেড়ে গিয়েছিল। 9 মাস 18 দিনের দিন হাত পা মুখ ফুলে ডাবল হয়ে যায়। প্রেশার বেড়ে শ্বাসকষ্ট শুরু হয়। তখন সবাই মিলে হসপিটালে নেয়। ডক্টর সব চেক আপ করে সিজারের কথা বলে। অতিরিক্ত প্রেশার বাড়ায় সিজার করতেও পারছিল না। 2 দিন হসপিটালে থাকার পরে অবশেষে 3 দিনের দিন আমার সিজার হয়। সেদিন ছিল আমার লাইফের সব থেকে খুশির দিন। শুক্রবার ছিল সেদিন, তাই ভাবছিলাম তখন হাজবেন্ড পাশেই থাকবে, কিন্তু সারাদিনে তাকে দেখতে পাইনি। সিজার হয় বিকেল 3টের সময়। রাতে আমাকে বেডে দেওয়া হয়। কন্যা সন্তানের মা হলাম। মেয়ের মুখ দেখে সব কষ্ট ভুলে যাই। এত মাস ধরে এত কষ্ট করেছি, সেই দিনগুলো মনে আছে। মনে হচ্ছে সুখের দিন ধরা দিয়েছে। হসপিটালে আসার পরে প্রথম দিন বর ছিল, তারপর আর তার মুখ দেখার সৌভাগ্য হয়নি। তার বাড়ির সবাই ছিল, শুধু তার অভাবটা থেকে গেছিল বুকের এক পাশে। মা বাবা হওয়া যে এত সহজ নয় সেটা তাকে বোঝানোর জন্য আমি আগে থেকেই বলেছি। আমার ডেলিভারির টাইমে আমি সব সময় তাকে পাশে চাই। সেও কথা দিয়েছিল পাশে থাকবে, বাট সে তার কথা রাখতে পারেনি। অনেক রাত হয়ে যায়। দরজা খোলার আওয়াজ পেলেই আমি ঘুরে তাকাই। এই বুঝি সে আসলো? এই বুঝি আমার মেয়েকে এসে কোলে নিয়ে আদর করলো? না, আমার ধারণা শুধু ভুল। রাত প্রায় 12টা, সঠিক না, কারণ তখন ফোন ছিল না আমার কাছে টাইম দেখার জন্য। মায়ের ফোনে কল আসলো। বড় ভাইয়া ফোন দিয়েছে। মা কথা বলতে বলতে বাইরে যায় আর রুমে আসে না। মাকে ডাকার জন্য শাশুড়ি যায়, সেও আর আসে না। কি আজব, যে যায় সে একেবারে যায়, ফিরে না।
প্রায় 30 মিনিট পরে তারা আসে। দুজনের চোখেই পানি। মহিলা মানুষ তো কিছু একটা লুকোচ্ছে। চাচি কিছু লুকাতে পারছে না। মা বলে, তোর ভাইয়া রওয়ানা দিয়েছে, সকালের ভেতরেই চলে আসবে। সকালবেলা ভাইয়া আসে, ছোট ভাই আসে, মেয়েকে খুব আদর করে। মেয়েকে কোলে নিয়ে বড় ভাই কেঁদে দেয়, জোরে জোরে কাঁদছে আর বলছে, আবার ছোট মা, এটা আমি বেঁচে থাকতে আমার ছোট মাকে কোনোদিন কষ্ট পেতে দিব না। আমার হাত ধরে বলে, তোকে সুখ দিতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করিস, মাফ করিস বোন। ভাইয়ের কান্না দেখে সবাই কাঁদে, আমিও কাঁদি। বারবার বলি, কি হয়েছে ভাইয়া, আমাকে বলেন। আপনি আমাদের জন্য যা করেছেন তা কোনো ভাই করতে পারবে না। এভাবে সারা দিন যায়। আমি শুধু একজনকে খুঁজি, তার জন্য ছটফট করি, তবু তাকে দেখতে পাচ্ছি না। তখন মাকে বলি, মা, আপনার জামাই আসলো না কেন? তাকে ফোন দিয়ে আসতে বলেন। শাশুড়ি বলে, মেয়ে হয়েছে সেই জন্য মনে হয় রাগ করেছে। বাসায় গেলে মেয়ের মুখ দেখলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি বলি, আমার মেয়ে হবে তা তো আগেও জানতো, তখন তো খুশি ছিল। আমার ভাই চিৎকার করে ওঠে, বলে, আর একবার তুই ওই জানোয়ারের নাম মুখে নিবি না, তোকে আর জানোয়ারের কাছে দেব না। শাশুড়িকে বলে, আপনি চলে যান, আপনার বাড়ি থেকে যেন আর কেউ না আসে। আমার বোন আর আপনাদের বাড়িতে যাবে না, কোনো সম্পর্ক নেই আর আপনাদের সাথে। আমি অবাক হয়ে যাই, কি আশ্চর্য, ভাইয়া হঠাৎ রিয়্যাক্ট কেন করছে? ভাইয়া তো এমন ব্যবহার কারোর সাথে করে না, এখন কেন এমন করছে? অবশেষে 2 দিন পরে আমি আমার মেয়ের বাবার খবর পাই। আমার ডেলিভারির দিন থেকে আমার বর আর ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে সবাই বুঝতে পারছেন, হ্যাঁ, আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তারা নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একটাবার চিন্তা করেনি বাচ্চাটার কথা, একটাবার মেয়েটার মুখ দেখে যেতে পারতো, মুখটা দেখলে ঠিক যেতে পারতো। মেয়েটাও তো ওরই রক্তের, ঠিক কোথাও একটা টান পড়তো। আমি পাগলের মতো হয়ে যাই। মাত্র 2 দিন হলো এত বড় অপারেশন থেকে উঠলাম, তার আগেই এত বড় পেইন কিভাবে মেনে নিব? এত নাম ডাক, পরিবার, সম্মান, কারো কথা ভাবলো না। শুনেছি মানুষ যখন পাপ করে তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। তার বেলাতেও তাই হয়েছে। আর 10 জনের মতো তো তার জীবন নয়, সে একজন স্কুল শিক্ষক, আর শিক্ষক মানে 10টা জীবন গড়ার কারিগর সে, আর 10টা ছেলে মেয়ের আইডলও সে। বাট সে এভাবে এইসব করবে এটা ছিল আমার কল্পনার বাহিরে। এইসব কিছু ভাবতে ভাবতে আমার প্রেশার বেড়ে যায়, অসুস্থ হয়ে যাই আমি। হসপিটালে নিয়ে অক্সিজেন দেওয়া হয় আমাকে। হসপিটালে 1 সপ্তাহ থাকার পর বাড়িতে আসলাম। আমি তখন পাগল প্রায়। এতদিনের এত কিছু মেনে নিয়েছি, ভেবেছিলাম যাই করেছে ভুল করেছে, বাট পালিয়ে যাওয়ার কথা তো আমি ভুলেও কল্পনা করিনি। মেয়ের দিকেও খেয়াল রাখতে পারছি না, দিন রাত কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিলাম। কত রাত যে না ঘুমিয়ে কাটাইছি। তাই আমি আবার আল্লাহ জানেন, সারাদিন ফোন দিতাম, সবাইকে কেঁদে কেঁদে বলতাম যা করেছে আমি সব ভুলে যাব, তবু তাকে ছাড়া আমার জীবনের মূল্য নেই, তাই এনে দাও তোমরা। দিনের ভেতর 1000 বার তার নাম্বারে ট্রাই করতাম, নাম্বার অফ। না খেয়ে ঘুমিয়ে আমি এমন হয়েছিলাম যে তখন সবাই বলতো এই মেয়ে পাগল হয়ে যাবে। আগে পড়ে যা হয়েছে কখনো এমন ভেঙে পড়েনি, কিন্তু এইবার কি যে হয়েছে আমি নিজেও জানি না। প্রায় 20 দিন পর একদিন হঠাৎ তার মায়ের কাছে কল দিয়েছে। তার মা নাকি খুব গালি দিয়েছে, আমার কথা নাকি জিজ্ঞেস করেছে। শাশুড়ি বলেছে মেয়েটা মরে যাবে, খায় না, ঘুমোয় না, বাচ্চা ফেলে রাখে, পাগল পাগল করে। তখন মা গরিবের টাইম, আমার ফোনেও কল আসে, রিসিভ করতেই আর সেই চিরচেনা ভয়েস। হঠাৎ দেখলাম বুকের কম্পন শুরু হয়েছে। প্রিয়জন হারানো কি এতই ব্যথা? বলছে প্লিজ ফোন কাটবে না, শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করছো না, বাচ্চাকে দেখছো না, এটা কিন্তু অন্যায়। মনে রাখবে আমি যাই করি না কেন বাচ্চাটা কিন্তু তোমার, এখন ওর দিকে খেয়াল রেখো, তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমি চিৎকার করে বলি, কেন তুই আমার সাথে এমন করলি? কি ভুল ছিল আমার? এই বাচ্চা আমার না, এই বাচ্চার দায়িত্ব তোর। তুই যখন চলে গেলি এই বাচ্চার ও কোনো প্রয়োজন নেই আমার। আমি পাগলের মতো বলতে থাকলাম, যা করেছিস ফিরে আয়,
আমি আগের মতো সব ভুলে যাব, নতুন করে সংসার করব, অনেক দূরে চলে যাব আমরা। এভাবে অনেকক্ষণ কথা বলি, সবাই রাগ করছিল, তারপরেও কথা বলি। আমার মনকে তো আমি মানতে পারছিলাম না। কিছুতেই নিজের পরিবার, বাচ্চা সব যেন মাথা থেকে বের হয়ে গেছিল। গ্রামের অতি সাধারণ মেয়ে ছিলাম, জীবনটা পড়াশোনা আর ছোট ভাইকে নিয়েই কেটেছে। একটা মেয়ে বন্ধু পর্যন্ত ছিল না আমার। পুরুষ মানুষের মন মানসিকতা কেমন হয় কোনো ধারণাই ছিল না। কোনো ছেলে বন্ধু তো দূরের কথা, ক্লাসের ছেলেদের সাথেও কোনো দিন কথা বলিনি। বিয়ের আগে ভাই আর বাবাকে ছাড়া কোনো পুরুষ মানুষ সম্পর্কে আমার ধারণা ছিল না। এখন দেখছি সেই পুরুষ যে ডেলিভারির দিন অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে অন্য কারো বউকে নিয়ে পালিয়ে যায়। এটাও মেনে নিতে হয়। যা করবে 18 থেকে 20 বছরের ছেলেমেয়েরা, তাও মেনে নিতে হয়। 30+ এক পুরুষ মানুষের কাছ থেকে বড় ভাইয়া 10 দিনের ছুটি কাটিয়ে চলে যায়। বারবার আমার হাত ধরে বুঝিয়ে যায়, আমি বেঁচে থাকতে তোদের আর কষ্ট করতে দিব না, তোরা খুব ভালো থাকবি, ভুলে যা। এই 3টা বছর তুই সুস্থ হলে মেয়েকে মার কাছে দিয়ে তুই আবার পড়াশোনা শুরু করবি। পড়াশোনা আমি বন্ধ করিনি, তবে বাচ্চার জন্য 2য় বর্ষের এক্সাম দিতে পারিনি। কে শোনে কার কথা? তখন কেউ ভালো কথা বললেও বিষ মনে হতো। আমার ভাই মেয়ের নাম রাখি আফিফা তাসনিম সনিতা। সনিতার ডাক নাম। আমাদের 3 ভাই বোনের নাম মিল রেখে, সাথীর শাহ নিবির, নি তাকবির, তা সনিতা। যে নাম রাখা নিয়ে কত স্বপ্ন দেখেছি দুজন মিলে, সব স্বপ্ন ভেঙে যায় এক নিমিষেই। একদিন মা মেয়েকে গোসল করায়, মেয়েটা এত কাঁদে, কাঁদতে কাঁদতে মুখ নীল হয়ে যায়, শ্বাস টানতে পারে না, মুখ থেকে ফেনা বের হয়ে যায়। কিছুক্ষণ পর মেয়ে আমার চুপ হয়ে যায়। আমার মা ওকে বুকে নিয়েই চিৎকার দেয়, ছোট ভাইও চিৎকার শুরু করে। আমি দৌড়ে গিয়ে মেয়েকে বুকে টেনে নিই। তখন ভালোবাসার একটা টান অনুভব করি। তখন মনে হয় এই আমার বেঁচে থাকার সব কিছু। মেয়ে না থাকলে তো আমি আরও শেষ হয়ে যাব। তখন ভাবলাম, না, আজ থেকে আর আমার মেয়েকে কষ্ট দিব না, ওকে আমার মতো করে তৈরি করব। তারপর মেয়েকে নিয়ে একটু ভালো সময় যেতে শুরু করলো, তাও যেমন কষ্ট তেমনি। কষ্টের ভাগ কাউকে দিতে পারছি না। 4 মাস চলে যায় দুঃখ কষ্ট নিয়ে। এর মাঝে টুকটাক ফোন দিত ভাবিও, কথা বলতাম। উনি একদিন কল দিয়ে খুব কান্না করে আর বলে, সাথী আমি আবার ফিরে আসতে চাই তোমার কাছে। আমি, তুমি আর আমাদের মেয়েকে নিয়ে আবারও আমরা সংসার শুরু করব। সেটা কিভাবে হয়? এদিকে এলাকায় তার মান সম্মান একেবারেই শেষ। ভাইয়া তাকে সামনে পেলেই খুন করবে। যদি শোনে আমি কথা বলি আমাকেও মেরে ফেলবে। আমার ভাই খুব জেদি, রেগে গেলে মা ছাড়া কেউ থামাতে পারে না। সব কিছুই ভাবছি, কিন্তু তাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ। মনের কোথাও একটা ব্যথা হয় প্রতিনিয়ত তাকে ছাড়া। এই ব্যথা যে সেই কমাতে পারবে। কিছুদিন যাওয়ার পরে আমি আমার সিদ্ধান্তে অটল হলাম। আমি তার কাছেই ফিরে যাব। 2য় বিয়ে করার কল্পনাও করতে পারিনি আমার মেয়েটা বাবার পরিচয়, বাবার ভালোবাসা ছাড়া বড় হবে এই কথা ভাবতে। অবশেষে আমার সিদ্ধান্তই ফাইনাল। সে আমাকে তার গোপন নম্বর দেয়, সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বলে। তার নতুন বউয়ের কথা জানতে চাওয়াতে সে বলে তাকে ছেড়ে দিয়েছে, বলে দিয়েছে তার সাথে সংসার করবে না। আমিও সবটা বিশ্বাস করে বাঘের মুখে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ছোট ভাইটার দিন শুরু হয় আমার মেয়ের মুখ দেখে। মেয়ের চিৎকার, কান্নার আওয়াজ সব মায়ের ফোনে রেকর্ড করে সেগুলো আবার শোনে। ভাইয়ের ফোন ছিল না। 4-5 মাসের বাচ্চাকে এমনভাবে কোলে নিয়ে বেড়াবে মনে হয় এটা 2 বছরের বাচ্চা। আমি মেয়ে হয়ে যা না করি, ছোট ভাই ছেলে হয়ে তার বেশি করে। আমার মেয়ের জন্য হিসু করলেও তাড়াতাড়ি চেঞ্জ করে দেয়। যদি ঠান্ডা লাগে, বড় ভাইয়া তো মিনিটের পর মিনিট ফোন করে কানের কাছ ধরে রাখে। কখন আমার মেয়ে কান্না করবে, আহ আহ করবে, তাই শুনবে। সব কিছু মাথায় ঘোরপাক খাচ্ছে। কি করবে? আমি চলে গেলে ওরা কিভাবে থাকবে? আমার উপর রেগে থাকবে, এইসব ভেবে মাথা খারাপ। উনি কল দিয়ে যাচ্ছে, আমার ডিসিশন জানতে চাচ্ছে। আমি শিওর দিলাম আমি তার কাছেই যাব। উনি বাসা দেখলেন, আমাকে অনেক বোঝালেন, তুমি খুব আদরের, বাসা থেকে কিছুই করবে না, কিছুদিন পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। অবশেষে সব ঠিকঠাক হলো। কিভাবে যাব?
কোথায় থাকবো ইত্যাদি ইত্যাদি। সে আমাদের জেলা শহরে আসবে আর আমি ওই পর্যন্ত একাই যাব। সেদিন ছিল নভেম্বর মাসের 5 তারিখ। মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হলাম। আমার প্রয়োজনীয় কিছুই নিলাম না। মেয়েকে নিয়ে ব্যাগ বেশি হলে সমস্যা, সেও বারবার নিষেধ করেছে ব্যাগ যেন বেশি না হয়। সকালবেলা কিছুটা অন্ধকার, মা ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। 20 মিনিট যেতে না যেতেই মায়ের ফোন, বড় ভাইয়ের ফোন, সবাই কল দিয়েই কান্নাকাটি। তুই কোথায় সানিকে নিয়ে? মায়ের ফোন রিসিভ করে বললাম, সানির দাদা, বাড়ি যাচ্ছি। সবার কথা খুব মনে পড়ছে, বলতে বলতে কেঁদে দিলাম। মা বলে, যেখানে আছি সেখানে দাঁড়া, আমি নিবিড়কে পাঠাচ্ছি, ওর সাথে নিয়ে যা। এখন পর্যন্ত একা কোথাও যায়নি। আর যেহেতু কখনো ভাইয়েদের সাথে মায়ের সাথে মিথ্যা বলিনি, তাই মাও বিশ্বাস করল। মাকে বুঝিয়ে বললাম, আমি একটু পরেই ফিরে আসব, আপনি ভাইয়াকে বুঝিয়ে বলেন। আমি ভাইয়ার ফোন রিসিভ করতে পারবো না, ভয় করছে। সানি তার বাবাকে কল করে দিলাম। সে বলে, ফোন অফ করে দাও, শহরে এসে আমাকে কল দিও, আমি এখানেই আছি। বড় ভাইয়া বারবার কল দিচ্ছে, সে হয়তো কিছু আন্দাজ করেছে। রিসিভ না করে ফোন অফ করে দিলাম। মা ছোট ভাইকে আমার শ্বশুর বাড়ি পাঠালো। আমি ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে গেলাম শহরে। মেয়েটা খুব কাঁদছিল সেদিন, কি জানি ও হয়তো বুঝতে পেরেছিল কিছু। শহরে গিয়ে ফোন খুলে কল দিলাম তাকে, সেও সাথে সাথে চলে আসলো। দূর থেকে মুখটা দেখেই আমি কাঁদছি, হাত পা কাঁপছে। এই সেই আমার চিরচেনা পুরুষটা, যে কথা দিয়েছিল কখনো ভুলে যাবে না। সামনে এসে সেও চোখ মুছছে, এসেই আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে মেয়েকে কোলে নিয়ে খুব আদর করে। অনর্গল তার চোখ দিয়ে পানি পড়ছে। কত মানুষ, সবাই তাকাচ্ছে, তাতে যেন তার কিছুই মনে হচ্ছিল না। বাবা মেয়ের এই ভালোবাসাই আমি দেখতে চেয়েছিলাম, এই জন্যই তো সব কিছু ফেলে চলে আসলাম তার কাছে। গাড়িতে উঠলাম, চলে যাচ্ছি তার সাথে অজানা গন্তব্যে। এদিকে বাড়ির কোনো খবর জানি না, ফোন অফ, যোগাযোগ বন্ধ। রাত 3টের দিকে ঢাকায় পৌঁছাই তার রাখা বাসায়। এর মাঝে তার ফোনে প্রচুর ফোন আসতে থাকে, রিসিভ করে না, নাম্বার দেখেই সাইলেন্স করে দেয়। বাসায় পৌঁছে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, বারবার ক্ষমা চায়, খুব কান্না করে পা ধরে। এটা সে ভালোই পারত। ঢাকায় যাওয়ার পরে সে অন্যরকম জীবন। ছোট একটা রুম, 5 পরিবারের একটা বাথরুম, সিরিয়াল দিয়ে রান্না করতে হয়। আমি যেহেতু এইভাবে অভ্যস্ত ছিলাম না, তাই খুব কষ্ট লেগেছিল গুছিয়ে নিতে। সব মোটামুটি ভালোই চলছিল। এর মধ্যে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করিনি, আগেও বলেছি। তার সাথে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধা সম্মানের। মানে এত কিছু করার পরেও আমি তাকে কোনোদিন একটা গালি পর্যন্ত দেইনি। সেও যাই করেছে না কেন, সামনাসামনি কখনো বাজে বিহেভ করেনি, কোনোদিন তুই পর্যন্ত বলেনি। যা বলেছি কেবল আমিই বলেছিলাম। মেয়েকে নিয়ে সংসার সামলাতে এক প্রকার হিমশিম খেতে হতো। সেই মেয়েকে রাখতো, হেল্প হ্যান্ড হিসেবেও কাজ করতো। এভাবে কিছুদিন চলে যায়। সে টেক্সটাইলে জব করত তখন। নারায়ণগঞ্জ মেবি জায়গার নাম চাষারা ছিল। তার ফোনে ফোন আসতো, সে বাহিরে গিয়ে কথা বলতো। আমি কখনো খেয়াল করতাম না, সব কিছু তো ঠিকঠাকই ছিল। প্রায় 13 থেকে 15 দিন পরে একদিন রাতে সে আর বাসায় ফিরছে না। ফোন দিচ্ছি, ফোন অফ। টেনশনে আমার খারাপ অবস্থা। মেয়েকে নিয়ে কিভাবে একা থাকবো? সে একই ভয়, অচেনা জায়গা, অচেনা মানুষজন, সেই বা কোথায় গেল। আমার খুব ভয় মনে, বেড়াল দেখেও ভয় পাই। তাই লাইট জ্বালিয়ে মেয়েকে নিয়ে বসে আছি। বুঝতে পেরেছি আজ আর ঘুম হবে না। রাত 12টার দিকে হঠাৎ ফোন দিয়ে বলছে, আমি অফিসেই আছি, কাল বাসায় যাব, তুমি বাবুকে নিয়ে ঘুমিয়ে যাও। কি আর করার, আমিও তার কথা বিশ্বাস করে তার অপেক্ষায় রইলাম। পরের দিন করে 3 দিন তার খবর নেই। 3 দিনের দিন তার মতলব বুঝতে পেরেছি। সে হয়তো আমাকে আবারও একা করে চলে গেছে। ফোন অফ, টোটাল যোগাযোগ বন্ধ। 4 দিনের দিন সেও অনেক বাজার প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে বাসায় ফিরে আমাকে এই সেই করে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে। আমি বললাম, আমাকে না লুকিয়ে আপনার সত্যটাই বলেন।
দেখবেন আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে সত্যটা শুনে। ওনার একই কথা, কিছু লুকোচ্ছে না, সব ঠিক আছে। সে ভুল করেছিল, এখন সে সঠিক পথেই আছে। আমি বিশ্বাস করিনি। আমি একটু জোরেই বলে উঠলাম, এই মিথ্যাবাদীর সাথে আর না, আমি চলে যাব আজকেই। সে উঠেই মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, আমি কোনো মিথ্যা বলিনি। এই মেয়েকে ছুঁয়ে বললাম। আমি চিৎকার করে আমার মেয়েকে ছিনিয়ে নিই। আমি জানি সে মিথ্যে বলছে। শুধুই আমার মেয়েকে ছুঁয়ে কসম কাটলো, যাক সেদিনের মতো সব কিছু ঠিক করে নেই। বাড়ি যখন ছেড়ে এসেছি তখন তার কিছু অন্যায় ও মেনে নিতে হবে। পরের দিন সে অফিসে যাওয়ার পরে আমি পুরনো সিমটা ঢুকিয়ে মায়ের নাম্বারে কল দেই। মা রিসিভ করে, অনেক কান্না করে, বারবার বলে, তোরা ঠিক মতো বেঁচে আছিস তো? অনেক ক্ষমা চাই, মাফ করে দিতে বলি, মাকে বুঝিয়ে বলি আমি আমার মেয়েকে বাবার পরিচয় ছাড়া বড় করতে চাই না, ইত্যাদি ইত্যাদি। মা বলে, যাই বলিস, তোর আবার ফিরে আসতে হবে, তার জন্য রেডি থাকিস। আমার ভাবির বাড়ির এলাকার লোকেদের কাছে খবর নিয়েছে, সে ঢাকাতেই আমার বরের সাথে আছে। মাও অনেক কথা বলে। আমি আসার পরে ছোট ভাই বড় ভাই নাকি অনেক কান্না করেছে। ছোট ভাই নাকি ঘরেই আসে না, সারাদিন বাহিরে বাহিরে কাটায়। মেয়েকে আমাকে খুব মিস করে। তারপর থেকে মাকে প্রায় কল দিতাম। একদিন শুক্রবার বিকেল টাইমে আমি মেয়েকে খাওয়াচ্ছি আর উনি শুয়ে আছে। হঠাৎ ফোনে অনেকবার ফোন আসে, উনি ফোন অফ করে দেয়। তার কিছুক্ষণ পরেই তিনি হাজির, মানে আমার শ্রদ্ধেয় ভাবি। দরজা খুলেই তাকে দেখে তো আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বড় উঠেই বলে, তুই কেন এখানে আসছিস? তারপর তো সেও শুরু করে যাত্রাপালা। এ ওর মা বাপরে করেছে, আবার উনি এর মা বাপরে। আমি তো তাদের কাহিনী দেখেই ভয় পাই। বাসা বাড়িতে মান সম্মানের ভয় আর তাদের এই ব্যবহার। তারপর আমাকে বলে, তুই কেন আসছিস ঢাকায়? তুই কেন আমার স্বামীকে ছিনিয়ে নিলি? আমি তখন হাসবো নাকি কাঁদবো নিজেও বুঝছিলাম না। কি যে বলবো তাই চিন্তা করছি। আমার উত্তর বরই দিয়ে দিচ্ছে। সে বলে, তুই কে? সাথীকে প্রশ্ন করার তুই কে? তুই আমার সংসার ভেঙেছিলি, এখন তাই তোকে আমি রাস্তায় ফেলে দিলাম। ভাবি আরও বলে, সেদিন আসার সময় বলে আসছিস বৃহস্পতিবার যাবি, কেন গেলি না? কেন ফোন ধরলি না? এইসব অনেক কথা। আমি শুধু তাদের কাহিনী দেখে যাচ্ছি। পরে বললাম, তোরা বের হবি নাকি আমি পুলিশ ডাকবো, পাবলিক ডেকে তোদের দুটারই গণধোলাই খাওয়াবো। আমার মেয়েকেও এইসব দেখে চিৎকার শুরু করে দেয়। বাচ্চা মেয়ে, ও খুব ভয় পেয়ে যায়। তারপর ওই মহিলা বের হয়ে যায় আর আমি ফোন নিয়ে বাড়িতে কল দিতে যাই। অমনি উনি ফোন নিয়ে যায়, আমাকেও বুঝাতে যায়। আমি সেদিন প্রথম তার মুখের উপর একটা প্লেট ছুঁড়ে মারি। তার নাক থেকে রক্ত পড়া শুরু হয়। আমি দেখেও দেখি না। মেয়ে খুব কান্না করে, তাই মেয়েকে সামলাই। সে তখন বলে, যা করেছি যা হয়েছে তুমি একটু সাহায্য করো আমায়। আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে চাই, আর লুকোচুরি ভালো লাগে না আমার। আমি তোমাদের নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। এই সব বলে আবারও আমার পা জড়িয়ে ধরে আমিও লাথি মেরে ফেলে দেই। যতবার ফেলি সেও ততবারই জড়িয়ে ধরে। যেহেতু আশেপাশের সবাই সবকিছু শুনে গেছে, তাই আমি খুবই সেন্টিমেন্টাল হয়ে গেছি। এবার কিছুতেই মেনে নিব না। রাত হয়ে যায়, তাই চিন্তা করছি সকালে অফিসে গেলেই মেয়েকে নিয়ে চলে যাব। মা ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিব তাদের সাথে করা অন্যায়ের জন্য। রাত 2টার দিকে উঠে মেয়েকে জড়িয়ে ধরে প্রচুর কান্না শুরু করে। বারবার একটা সুযোগ চাই। আমাকে জড়িয়ে ধরেও পাগলের মতো হাউমা করে কান্না করে। কিভাবে যেন মনটা আবারও নরম হয়ে গেল। সিদ্ধান্ত পাল্টাবো না, কি করব বুঝতে পারছি না। সকালে উঠে শুয়েই আছে, অফিসে যায় না। বলে, আজ অফিসে যাব না, আজ তোমাদের নিয়ে বাহিরে ঘুরবো। আমি তখনও তার সাথে কোনো কথা বলি না। সকালে বাহির থেকে পরোটা ডাল ভাজি নিয়ে আসে। রান্না করতে নিষেধ করে আমি কিচ্ছু খাই না, জোর করে আমার মুখে ঢুকিয়ে দেয়। এইভাবে সেইভাবে আমাকে হাসানোর চেষ্টা করে। আমি কোনোভাবেই তার সাথে কথা বলি না, হাসিও না। তারপর জোর করে বাহিরে যাওয়ার জন্য জোর করেই রেডি করায়। চিন্তা করলাম, বাড়িতে যখন যেতেই পারলাম না তখন বাহিরে যাই। হাজার মানুষের ভিড়ে তার মুখটা কম দেখতে হবে, তাহলে বাহিরে গেলাম। অনেক দূরে দূরে ঘুরলাম, মনটা একটু হালকা হলো।
দুপুরে একটা রেস্টুরেন্টে নিয়ে বিরিয়ানি খাওয়ালো। মোটামুটি সারা দিন বাহিরে থেকে একটু ফ্রেশ লাগলো। রাতে সে এক বন্ধুর বাসায় নিয়ে যাচ্ছে বলে আমাকে আর আমার মেয়েকে 3 তলা ভবনের একটা বাড়িতে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর 2জন মেয়ে আর একজন লোক আসলো। সে বলল, এ আমার বন্ধু আর এ হলো তার স্ত্রী, আমি একটু বন্ধুর সাথে বের হব বলে সে বেরিয়ে গেল। ভালোই গল্পগুজব করছিলাম আমি তাদের সাথে বসে বসে। হঠাৎ 2টো বাচ্চা মেয়ে এসে আমার মেয়ের সাথে খেলবে বলে আবদার করে ওকে কোলে করে নিয়ে চলে গেল। অনেক সময় তাদের সাথে থেকে আমার বেশ ভালো মানুষ বলেই মনে হলো তাদেরকে, তাই আর কলিজা বাচ্চাটাকে ছাড়তে আপত্তি করিনি। কিন্তু হঠাৎ আমি খেয়াল করলাম এই ভবনে যেন মেয়ে একটু বেশি, আর সবার পোশাক আশাক খুবই অদ্ভুত রকমের। বিষয়টা আমার একটু খটকা লাগলো। আমি দ্রুত ফোন নিয়ে সানিতার বাবাকে কল করলাম। সে কি তার ফোন তো বন্ধ। আমার বুকের ভেতরটা থুক 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 করতে শুরু করে। এদিক ওদিক তাকিয়ে শুধু আমার সোনাটার মুখটা খুঁজতে লাগলাম। কিন্তু আমি অস্থির চিত্তে বারবার সানিতার বাবাকে কল করতে থাকলাম, কিন্তু বারবারই তার ফোন সুইচ অফ দেখালো। এদিকে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসার উপক্রম হলো। কিছুক্ষণ বাদেই সানিতার বাবা যে মহিলাকে তার বন্ধুর স্ত্রী বলে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই মহিলা আসলো। তাকে দেখা মাত্রই আমার এক লাফে দাঁড়িয়ে পড়লাম। খুব চিন্তিত গলায় বললাম, আপা, আমার মেয়েটা কোথায়? ওর জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, ওকে যদি একটু আমার কাছে দিতেন। ওই মহিলা খুব অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, আরে আপনি ম্যাকার চিন্তা করছেন, আপনার বাচ্চা ঠিক জায়গাতেই আছে আর খুব ভালোও আছে। ও আমাদের বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তবে আপনি চাইলে আপনার বাচ্চার কাছে আপনাকে নিয়ে যেতে পারি। আমিও বাচ্চার কাছে যেতে খুব আগ্রহ দেখালাম। সেই মহিলা আমাকে সাথে করে নিয়ে দোতলায় গেল। তারপর হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে একটা রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে পেছন থেকে দরজা বন্ধ করে দিল। এবার আমি সত্যি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম, কারণ আমার যে আর বুঝতে বাকি নেই আমি কোথাও ফেঁসে গিয়েছি। আবার সেই বিশ্বাসঘাতক আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আমি 2 হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে শুরু করলাম, কিন্তু এই বন্ধ করে আমার কান্না কে শুনবে? মিনিট 10 পরেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তাকে দেখেই আমি কাঁদতে কাঁদতে 2 পা জড়িয়ে ধরলাম, আকুতি ভরা গলায় বললাম, মা গো, আপনি তো আমার মায়ের মতোই। আপনাকে না হয় মা বলেই সম্বোধন করলাম, আমাকে কেন এভাবে আটকে রেখেছেন? আমার বাচ্চাটার যে বড্ড কষ্ট হচ্ছে আমাকে ছাড়া। আমার বাচ্চাটার কাছে আমাকে নিয়ে যান। ও যে একটা দুধের শিশু, সেটা কি আপনারা বুঝতে পারছেন না? আমাকে কেন বন্দি করে রেখেছেন? সেই মধ্যবয়স্ক মহিলা আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি জানো না তোমাকে 2 লক্ষ টাকার বিনিময়ে এখানে বিক্রি করা হয়েছে? আর বিক্রি করা হয়েছে মানে কি সেটা তো আর তোমাকে আমার বোঝাতে হবে না। তাই এসব নেকামি না করে তৈরি হয়ে যাও। সে মহিলা আমার মুখের উপর আধা ছেঁড়া কিছু পোশাক ছুঁড়ে মেরে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি পাগলের মতো কাঁদতে লাগলাম সন্তানের বিহনে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। এটাকে ঠিক উপস্থিত বুদ্ধি বলা যেতে পারে। ভয়, চিন্তা কিংবা আতঙ্কে আমি তো ভুলেই গেছিলাম আমার সাথে যে আমার ফোনটা এখনও আছে, কিন্তু এটাও ওরা যে কোনো মুহূর্তে ছো মেরে নিয়ে যেতে পারে। আমি ফোনটা হাতে নিয়ে সব ভয় ভীতি ভুলে গিয়ে দ্রুত ভাইয়ার নাম্বারে কল ঢোকালাম। একবার রিং বাজতেই ওপাশ থেকে ভাইয়া কল রিসিভ করলেন, যেন ভাই আমার কলের জন্যই অপেক্ষা ছিলেন। আমি কাঁদতে কাঁদতে ভাইয়াকে সমস্ত ঘটনা খুলে বললাম। এই মুহূর্তের কঠিন অবস্থা সম্পর্কেও পরিষ্কারভাবে বললাম। সেই সাথে আকুতি মিনতি করে ক্ষমাও চাইলাম। যত বড় অন্যায় করি না কেন, আমি যে ভাইয়ার বড় আদরের বোন। আমার জীবনের এই কঠিন পরিস্থিতির কথা শুনে ভাইয়া কান্নায় ভেঙে পড়লেন,
কিন্তু সাহস হারাতে বারণ করলেন। ভাইয়া আমাকে বারবার একটা কথাই বললেন, আমি যেন আমার ফোনটা কিছুতেই হাতছাড়া না করি, যেভাবেই হোক ফোনটা যেন ওদের নাগালের বাহিরে রাখি এবং অন করে রাখি। আমিও ভাইয়ের কথা মতোই কাজ করলাম। আমার সাথে খারাপ কিছুই ঘটতে পারল না, হয়তো ফোনের জন্যই সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম। পরদিন সকালবেলায় ভাইয়া সহ আরও কয়েকজন পুলিশ সেই বিল্ডিংয়ে ঘেরাও করে ফেলল। ভাইয়াকে পেয়ে আমি পাগলের মতো কাঁদতে কাঁদতে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম। মাফ চাইতে চাইতে আমার অবস্থা শোচনীয় হয়ে উঠল, কিন্তু মাতৃ হৃদয় আমার তখনও শুধু আমার সন্তানের খোঁজেই করছিল। আমি কাঁপা কাঁপা গলায় ভাইয়াকে বললাম, ভাইয়া আমার মেয়ে। ভাইয়াও পাগল হয়ে উঠল, এদিক ওদিক চতুর্দিকে খোঁজ করতে লাগলো আমার মেয়েকে, কিন্তু কোথাও পাওয়া গেল না সানিতাকে। অগত্যা ভাই আমাকে একাই সাথে নিয়ে বাড়ি ফিরল। আমার মন ভেঙে দুমড়ে চমড়ে শেষ। সানিতার অভাবে আমি প্রায় মৃত্যুমুখী। ওদেরকে রিমান্ডে দেওয়ার পর এতটুকুই জানা গেল সে রাতেই নাকি ওরা সানিতাকে বিদেশে পাচার করে দিয়েছিল। এই সংবাদ কানে আসার পর আমি আরও বেশি ভেঙে পড়ি, কেমন যেন একটা পাগল হয়ে যাই। আমার জীবনে সব থেকে বেশি ভুল ছিল আমার সরলতা আর বিশ্বাস। সেজন্যই বোধহয় আমি আমার বেঁচে থাকার কারণটা হারিয়েছিলাম আমার চোখের মণি, আমার সানিতাকে। এভাবেই আমার জীবনটা অসমাপ্ত রয়ে যায়। আমার সাথে আর খারাপ কিছু ঘটার বাকি নেই। যা ঘটেছে তাই যেন অনেক। সেই মুখোশধারীর জীবন আরও বেশি দুর্গতির মুখোমুখি হয়েছিল। কারো বিশ্বাস আর সরলতা নিয়ে খেললে এমনই হয়। অবশ্য আমার এসব কিছু বলে কি লাভ? আমি তো সর্বহারা। অসমাপ্ত জীবনের গল্প কখনো শেষ হয় না, তাই এখানেই শেষ করা হলো। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।